হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। আজকে অধ্যায়ভিত্তিক জিকে ক্লাসের জিওগ্রাফির পার্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে, তো সকলে ক্লাসে যুক্ত হয়ে যাও। আজকের ক্লাসের দুর্দান্ত একটি টপিক, সেটি হচ্ছে ভারতের ভূপ্রকৃতি পার্ট 1। আমি ভারতের ভূপ্রকৃতির ক্লাসটিকে দুইটি ভাগে ভাগ করেছি। সেখানে আজ পার্ট 1, যেখানে আমরা কিন্তু ভারতের ভূপ্রকৃতির পার্ট নিয়ে আলোচনা করব। তো দেখো, সকলে ক্লাসে যুক্ত হয়ে যাও। সন্ধ্যা 6টার সময় এই সময় কিন্তু ক্লাস নেওয়া হয়ে থাকে তোমাদের। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তার সঙ্গে TWS একাডেমি যে চ্যানেলটি আছে আমাদের, সেটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও। দেখো, ভারতের ভূপ্রকৃতি কি, আসলে ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা জানবো। ভারত একটি বলা হচ্ছে সুবিশাল ভূপ্রকৃতিক বৈচিত্র্যময় দেশ। ভারত একটি সুবিশাল ভূপ্রকৃতি বৈচিত্র্যময় দেশ, যেখানে বলা হচ্ছে উত্তরে সুউচ্চ হিমালয় ভঙ্গিল পর্বত শ্রেণী, তুষারাবৃত চূড়া, সেখান থেকে উর্বর পলি গঠিত গাঙ্গেয় সমভূমি, দক্ষিণে প্রাচীন উপদ্বীপীয় মালভূমি, যেটা দাক্ষিণাত্য মালভূমি প্রভৃতি কিন্তু আছে, এবং উপকূল ভাগ জুড়ে উপকূলীয় সমভূমি অবস্থান করছে। ভূপ্রকৃতিক স্বতন্ত্রতা প্রদান করছে ভারত এমন একটি দেশ, যেখানে কিন্তু সমস্ত রকমের ভূমিরূপই কিন্তু পাওয়া যায়, যেখানে মরুভূমি থেকে শুরু করে সুউচ্চ যে সমস্ত পর্বতশ্রেণী, সেগুলি তুষারাবৃত পর্বতশ্রেণী থেকে শুরু করে নদী, সমস্ত কিছু কিন্তু এখানে ভারতে এই বৈচিত্র্যগুলি কিন্তু অবস্থিত ভারতে। তারপরে দেখো, বলা হচ্ছে ভারত সম্পর্কে আজ আমরা জানবো ভারতের যে সমস্ত ভূপ্রকৃতিক অঞ্চলগুলি অবস্থিত সেগুলি কি কি। দেখো, বলা হচ্ছে ভূপ্রকৃতি বৈচিত্র্য অনুসারে ভারতকে 8টি অংশে বিভক্ত করা হয়। কয়টি অংশে? 8টি অংশে কিন্তু ভারতকে ভূপ্রকৃতি বৈচিত্র্য অনুসারে বিভক্ত করা হয়, বা বেশিরভাগ কিন্তু যে সমস্ত অধ্যাপকরা ছিলেন তারা কিন্তু বিভক্ত করেছেন। কি কি সেই 8টি? দেখো, প্রথমে বলা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল। আমরা ম্যাপ রেখেছি পাশে, এবং তার সঙ্গে এই ভূমিরূপগুলি কোন কোন অঞ্চলে সেগুলি কিন্তু আমরা জানবো। তো দেখো, বলা হচ্ছে প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরে পার্বত্য অঞ্চল কোনগুলি? দেখো, উত্তরে পার্বত্য অঞ্চল হচ্ছে এই অংশটি, কিন্তু উত্তরে পার্বত্য অঞ্চল ব্লু কালারের যে অংশটি, এটি হচ্ছে কি উত্তরের পার্বত্য অঞ্চল। কিন্তু এই পর্যন্ত সমস্ত কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চল। তারপরে দেখো, বলা হচ্ছে আরেকটি অংশ, সেটি হচ্ছে উত্তর পূর্ব পাহাড়ি ও মালভূমি অঞ্চল। উত্তর পূর্ব পাহাড়ি ও মালভূমি অঞ্চল কোনটি? উত্তর পূর্ব পাহাড়ি ও মালভূমি অঞ্চল হচ্ছে এই যে আমাদের, আমি একটু কালারটা এখান থেকে চেঞ্জ করে নেই। দেখো, এখানে 1 মিনিট। উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল কোনটি সেটা বলা হচ্ছে, দেখো এখানে অরুণাচল প্রদেশের কিছু অংশ, এবং সেখান থেকে কিন্তু আমাদের যে উত্তর পূর্বের যে মেঘালয় মালভূমি অঞ্চল, তারপরে হচ্ছে নাগাল্যান্ড, মণিপুর, ওই সমস্ত অঞ্চলে যে সমস্ত পাহাড়ি অঞ্চল আছে সেগুলিকে বলা হচ্ছে উত্তর পূর্ব পাহাড়ি, ও এই যে মেঘালয় মালভূমি অংশ, এটাকে মালভূমি অঞ্চল বলা হচ্ছে। তারপরে দেখো, বলা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চল কোনটি? উত্তরের সমভূমি অঞ্চল হচ্ছে, দেখো এই যে ব্লু কালার, এই গ্রিন কালারের যে অংশটা, এটা হচ্ছে কি গাঙ্গেয় যমুনা, গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র এবং আমাদের সিন্ধু নদীর যে সমভূমি, গাঙ্গেয় সমভূমি বা পলি গঠিত সমভূমি অঞ্চল, সেটা হচ্ছে এই অংশটি হচ্ছে সমভূমি অঞ্চল। কয়টি অংশ হলো? 3টি অংশ। তারপরে একটি অংশ দেখো, বলা হচ্ছে মরু অঞ্চল। এই দেখো লাল কালারের যে অঞ্চলটি, এটা হচ্ছে কি রাজস্থানের মরু অঞ্চল। এটা হচ্ছে কি রাজস্থান। এই রাজস্থানের মরু অঞ্চলটি হচ্ছে একটি বৈচিত্র্য বা একটি ভাগ ভূপ্রকৃতির ভারতের। তারপরে দেখো, বলা হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চল। মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চল কোনটি? দেখো, মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চল আমরা এখান থেকে 2টি ভাগে ভাগ করব। দেখো, এখানে আমাদের আরাবল্লী পর্বত, তারপরে হচ্ছে বিভিন্ন যে সমস্ত পর্বত, বিন্ধ্য পর্বত, তারপর বিভিন্ন যে সমস্ত পর্বত, সেগুলি হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি। তারপরে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, এগুলি হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমির ভিতরে পড়ে। এই অংশটি কিন্তু মধ্য ভারতের উচ্চভূমির ভিতরে পড়ে। ক্লিয়ার? তারপরে দেখো, বলা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল কোনটি? উপদ্বীপীয় মালভূমি অঞ্চল হচ্ছে আমাদের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, সেটি হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই অংশটি হচ্ছে কি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ক্লিয়ার? তারপরে দেখো, উপকূলীয় সমভূমি অঞ্চল, বলা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল, এবং আরেকটি হচ্ছে কি দ্বীপপুঞ্জ। উপকূলীয় সমভূমি অঞ্চল, আরগুলি হচ্ছে দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপ, তারপরে হচ্ছে আরও বিভিন্ন বিভিন্ন যে সমস্ত দ্বীপপুঞ্জ আছে, সেগুলি মিলে হচ্ছে কি দ্বীপপুঞ্জ। 8 নম্বর অপশনে। আর বলা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। উপকূলীয় সমভূমি অঞ্চলকে 2টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পূর্ব ভাগের, আরেকটি হচ্ছে পশ্চিম ভাগের। একটি কি পূর্ব ভাগের, আরেকটি পশ্চিম ভাগের। পশ্চিম ভাগের কোনটি? সেটি হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালের যে উপকূল, সেগুলিকে হচ্ছে কি ভাগে ভাগ করা হয়?
পশ্চিম ভাগের উপকূল অঞ্চল, আর পূর্ব ভাগের হচ্ছে যে সমস্ত অন্ধ্রপ্রদেশ, তারপরে ওড়িশা এবং তামিলনাড়ু যে উপকূল, সেটাকে কিন্তু ভাগ করা হয়। এগুলি সম্পর্কে আমরা পরবর্তী সময় আলোচনা করব। তো দেখো আজকের আমরা আলোচনা করব শুধুমাত্র এই 8টি ভাগের ভিতরে উত্তরের পার্বত্য অঞ্চল ও উত্তর পূর্ব পাহাড়ি মালভূমি অঞ্চল, এই দুটি বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচ্য বিষয়। কারণ ক্লাসটি খুবই লম্বা হয়ে যাবে যদি আমরা বেশি আলোচনা করি। তো শর্ট আমার 30 মিনিট টাইম, এই টাইমের ভিতরে কিন্তু ক্লাসটা আমরা কভার করার চেষ্টা করব। তো সকলে ক্লাসে একটি করে লাইক করে দাও, ক্লাসে যারা যুক্ত হচ্ছ। তারপরে দেখো বলা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল কি বলা হচ্ছে, দেখো উত্তরের পার্বত্য অঞ্চলকে 3টি প্রধান শ্রেণী নিয়ে গঠিত। উত্তরের পার্বত্য অঞ্চল কয়টি শ্রেণী নিয়ে গঠিত? 3টি প্রধান শ্রেণী নিয়ে গঠিত। কি কি? এক হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণী, কারাকোরাম পর্বত শ্রেণী দেখতে পাচ্ছ, কারাকোরাম পর্বত শ্রেণী। আরেকটি হচ্ছে কি লাদাখ পর্বত শ্রেণী, আরেকটি হচ্ছে কি হিমালয় পর্বত শ্রেণী। এই 3টি অংশ নিয়ে কিন্তু, প্রধান অংশ নিয়ে কিন্তু গঠিত কি হচ্ছে এই উত্তরের পার্বত্য অঞ্চল। ক্লিয়ার? তারপরে দেখো আমরা আসবো হিমালয় পর্বত শ্রেণী সম্পর্কে। হিমালয় পর্বত শ্রেণী কি? দেখো হিমালয় শব্দের অর্থ বলা হচ্ছে কি বরফের আবাসস্থল। হিমালয় শব্দের অর্থ তাহলে কি বরফের আবাসস্থল। তারপরে দেখো বলা হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী নবীন ভঙ্গিল পর্বত, ফোল্ড মাউন্টেন। হিমালয় পর্বত শ্রেণী কি একটি ভঙ্গিল পর্বত, এবং এই হিমালয় যে পর্বত সেটার উৎপত্তি হয়েছে কিভাবে, এটাকে বলা হয় ফোল্ড মাউন্টেন, এবং এটা সবচেয়ে নবীনতম ভঙ্গিল পর্বত কিন্তু বলা হয়। তো হিমালয় যে পর্বত, সেখানে মনে রাখবে যে হিমালয় পর্বত যেখানে সৃষ্টি হয়েছে, সেখানে যে গন্ডোয়ানা যুগে বা আগে একটি যুগে, সেই সমস্ত যুগে কিন্তু একটি তেথিস নামক মহীখাত কিন্তু অবস্থিত ছিল। পরবর্তী সময়ে বেশিরভাগ যে সমস্ত বিজ্ঞানীরা ছিলেন তারা মনে করেন যে দুইটি পাত কি হয়, পাত সংস্থান তত্ত্বের মাধ্যমেই কিন্তু এর উৎপত্তি বলা হয়ে থাকে। দুইটি পাত একত্রে কাছাকাছি আসার ফলে কি হয়, দুইটি পাত একে অপরের দিকে অভিমুখে অগ্রসর হওয়ার ফলে এখানে কিন্তু এই তেথিস মহাসাগরে যে সমস্ত সঞ্চিত বালি পলি বা সঞ্চিত যে ভূমিরূপ নিচে ছিল, সেটা কিন্তু পরবর্তী সময়ে কি হিমালয় পর্বত আকারে সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? এবং বর্তমানে সেটা কি পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত শ্রেণীতে পরিণত হয়েছে। তারপরে দেখো বলা হচ্ছে হিমালয় পর্বতমালা পশ্চিমে কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে, কি বলা হচ্ছে হিমালয় পর্বত পশ্চিমে কোথায়, নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত প্রায় কত কিলোমিটার, 2500 কিমি, 2500 কিলোমিটার দীর্ঘ কিন্তু বিস্তৃত। কতটা তাহলে হিমালয় পর্বতের দৈর্ঘ্য কতটা, সেটা হচ্ছে নাঙ্গা পর্বত থেকে, কোথা থেকে, নাঙ্গা পর্বত থেকে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত 2500 প্রায় 2500 কিমি পর্যন্ত কিন্তু দৈর্ঘ্য বিস্তৃত। ক্লিয়ার? আর প্রস্থর কথা যদি বলা হয়, প্রায় কিন্তু 500 কিমি মতো কিন্তু হচ্ছে এই হিমালয় পর্বতের প্রস্থ হচ্ছে 500 কিমির মতো। এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। ক্লিয়ার? তারপরে দেখবো আমরা হিমালয় পর্বত শ্রেণীকে 2 ভাগে ভাগ করা হয়। কি বলা হচ্ছে হিমালয় পর্বত শ্রেণীকে 2টি ভাগে কিন্তু ভাগ করা হয়ে থাকে। কি কি ভাগ দেখো, একটি বলা হচ্ছে আঞ্চলিক অবস্থান অনুসারে, আঞ্চলিক অবস্থান অনুসারে দৈর্ঘ্য বরাবর ভাগ করা হয়ে থাকে। দৈর্ঘ্য বরাবর যে ভাগটা করা হয়ে থাকে সেটা কি আঞ্চলিক অবস্থান অনুসারে। আর ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে, অর্থাৎ ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, সেখানকার উচ্চতার বৈশিষ্ট্য এবং বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে প্রস্থ বরাবর কিন্তু ভাগ করা হয়ে থাকে। এই 2 ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে দৈর্ঘ্য বরাবর, একটি হচ্ছে প্রস্থ বরাবর। ক্লিয়ার? আমরা আসবো দেখো প্রথমে দৈর্ঘ্য বরাবর যে শ্রেণী বিভাগ, দৈর্ঘ্য বরাবর শ্রেণী বিভাগে আমরা আসবো। সেখানে দেখো বলা হচ্ছে পশ্চিম হিমালয়, দৈর্ঘ্য বরাবর হিমালয়কে 3টি ভাগে কিন্তু ভাগ করা হয়। একটি হচ্ছে কি পশ্চিম হিমালয় বা যেটাকে কিন্তু মূল উচ্চ একটি হিমালয় বলা হয়। তারপরে একটি হচ্ছে কি মধ্য হিমালয়, যেটি 2, এবং 3 নম্বরে হচ্ছে পূর্ব হিমালয়। তো এই যে পশ্চিম হিমালয়, সেটা হচ্ছে ভারতের মধ্যে, কিন্তু সম্পূর্ণ ভারতের মধ্যেই অবস্থিত। সেখানে 3টি ভাগে ভাগ করা হচ্ছে পশ্চিম হিমালয়কে, যেটা হচ্ছে এক হচ্ছে কাশ্মীর হিমালয়, 2 হচ্ছে হিমাচল হিমালয়, এবং 3 হচ্ছে হিমাচল বা এটা হচ্ছে পাঞ্জাব হিমালয়, হিমাচল বা পাঞ্জাব হিমালয় বলা হয়। আরেকটি হচ্ছে 3 নম্বরে, সেটা হচ্ছে কুমায়ুন বা উত্তরাখণ্ড হিমালয়, উত্তরাখণ্ড বা কুমায়ুন হিমালয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই হিমালয়টি, এখান থেকে আমরা পরবর্তী প্রশ্ন উত্তর সেশনে অনেক প্রশ্ন পেয়ে যাব। তো দেখো এই হচ্ছে হিমালয়ের, পশ্চিম হিমালয় বা বৃহৎ হিমালয়ের 3টি ভাগ। তারপরে দেখো এই হিমালয়ের বলা হচ্ছে যে সমস্ত উল্লেখযোগ্য শৃঙ্গগুলি আছে সেগুলি হচ্ছে বলা হচ্ছে নন্দা দেবী, ত্রিশূল,
কেদারনাথ, নাঙ্গা পর্বত প্রভৃতি হচ্ছে এই অঞ্চলের বা এই পর্বত শ্রেণী কিন্তু উচ্চতম বা শৃঙ্গ। ক্লিয়ার? মধ্য হিমালয় যেটা কিন্তু সম্পূর্ণ নেপালের মধ্যে পড়ে, নেপালের মধ্যে পড়ে, কিছুটা ভারতের ভেতরে পড়ে, খুবই অল্প। সেখানকার উচ্চতম শৃঙ্গ বলা হচ্ছে মাকালু। মাউন্ট এভারেস্ট যেটা হচ্ছে কি সবচেয়ে উচ্চতম, পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, সেটা 8,000 কত 8,848 মিটার। ক্লিয়ার? এবং আরেকটি হচ্ছে ধবলগিরি, অন্নপূর্ণা, গৌরীশঙ্কর, এই সমস্ত কিন্তু উচ্চতম শৃঙ্গগুলি এই অংশে অবস্থিত। পূর্ব হিমালয়, পূর্ব হিমালয়ের যেটা সেটা হচ্ছে কি দার্জিলিং, হিমালয়কে 3টি ভাগে ভাগ করা হচ্ছে, পূর্ব হিমালয়কে 3টি ভাগে। সেটি হচ্ছে, এক হচ্ছে দার্জিলিং হিমালয়, 2 হচ্ছে ভুটান হিমালয়, এবং 3 হচ্ছে কি অরুণাচল হিমালয়। ক্লিয়ার? তো এই 3টি ভাগে ভাগ করা হচ্ছে, যার মধ্যে যে দার্জিলিং ও সিকিম হিমালয় সেখানে কিন্তু উচ্চতম শৃঙ্গগুলি অবস্থিত, যার মধ্যে হচ্ছে দার্জিলিং ও সিকিম হিমালয়ের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখর যেটা হচ্ছে সান্দাকফু, কি সান্দাকফু সেটা অবস্থিত, সান্দাকফু অবস্থিত, ওইটা এখানে লেখা আছে সান্দাকফু, ফালুট, সাবগ্রাম, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি কিন্তু এই অংশে অবস্থিত। ক্লিয়ার? এই পূর্ব হিমালয়ের মধ্যে কিন্তু অবস্থিত। ক্লিয়ার? তারপরে দেখো আমরা আসবো হিমালয়ের প্রস্থ বরাবর ভাগ নিয়ে। হিমালয়কে প্রস্থ বরাবরও কিন্তু ভাগ করা হচ্ছে। কয়টি ভাগে ভাগ করা হচ্ছে? হিমালয় পর্বতশ্রেণীকে প্রস্থ বরাবর উত্তর থেকে দক্ষিণে 4টি সমান্তরাল পর্বতশ্রেণীর সমন্বয়ে গঠিত বলা হচ্ছে। হিমালয়কে 4টি সমান্তরাল পর্বতশ্রেণীতে কিন্তু গঠিত। ক্লিয়ার? তো কি কি সেগুলি? একটি হচ্ছে তেথিস হিমালয়, একটি কি তেথিস হিমালয়। ক্লিয়ার? তেথিস হিমালয় কোনটি? তেথিস হিমালয় বলা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে যখন কথা বলা হচ্ছে সবচেয়ে উত্তরে অবস্থিত যে অংশটি সেটা হচ্ছে কি তেথিস হিমালয়। তারপরে দেখো আমরা এখানে এঁকে বোঝাবো তোমাদের ম্যাপে, 1 মিনিট। দেখো তেথিস হিমালয়, তেথিস হিমালয় কোন অংশটি? তেথিস হিমালয় হচ্ছে এই অংশটিকে বলা হয় কি তেথিস হিমালয় বলা হয়ে থাকে। সবচেয়ে উচ্চতম অংশ যেটি হচ্ছে সবচেয়ে উত্তরে যে অংশটি অবস্থিত সেটা হচ্ছে তেথিস হিমালয়। তারপরে অংশটি হচ্ছে কি, তারপরের অংশটি হচ্ছে এখান থেকে ধরো আমি সম্পূর্ণ তো সঠিক আঁকতে পারছি না, কারণ যতটুকু পাচ্ছি বোঝানোর জন্য। তো দেখো তেথিস হিমালয় এটা কি তেথিস বা ট্রান্স হিমালয়, সবচেয়ে উত্তরতম। তারপরে আসে হচ্ছে হিমাদ্রি হিমালয়, তারপরে এটা কি হিমাদ্রি, হিমাদ্রি হিমালয়। এটা মনে রাখবে সবচেয়ে কি উচ্চতম, উচ্চতম হচ্ছে হিমাদ্রি হিমালয়। এই অংশেই কিন্তু কোনটি অবস্থিত? সবচেয়ে উচ্চতম যে সমস্ত শৃঙ্গ তোমার হচ্ছে হিমালয়, তারপরে নাঙ্গা পর্বত প্রভৃতি কিন্তু এই অংশে অবস্থিত। তারপরের অংশ হচ্ছে বলা হচ্ছে হিমাচল হিমালয়। তারপরে হচ্ছে তোমার হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে অবস্থিত কোনটি? সেটা হচ্ছে হিমাচল হিমালয়। ক্লিয়ার? তো হিমাচল হিমালয় কোন অংশটিকে বলা হচ্ছে? এই অংশটি সরু সংকীর্ণ অংশ, এটাকে কিন্তু বলা হচ্ছে হিমাচল হিমালয়। ক্লিয়ার? হিমাচল হিমালয় বলা হচ্ছে এই অংশটি হচ্ছে হিমাচল হিমালয়, মনে রাখবে। এবং তার সবচেয়ে দক্ষিণে যে অংশটি সেটা হচ্ছে, সবচেয়ে দক্ষিণে যে অংশটি সেটি হচ্ছে কি শিবালিক হিমালয়। এটা হচ্ছে শিবালিক, শিবালিক হিমালয়। তো এই হচ্ছে প্রস্থ বরাবর ভাগ, সবচেয়ে দক্ষিণে যেটা সেটা শিবালিক। এই হচ্ছে 4টি ভাগ প্রস্থ বরাবর করা হচ্ছে হিমালয়কে। তারপরে দেখো আমরা আসবো উত্তর পূর্বের পাহাড়ি অংশে, পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি অঞ্চলে। দেখো উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল, উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম থেকে মায়ানমার সীমানা পর্যন্ত বিস্তৃত। ক্লিয়ার? বলা হচ্ছে। তারপরে দেখো এই অঞ্চলের পাহাড়গুলির গড় উচ্চতা, এই অঞ্চলের পাহাড়গুলির গড় উচ্চতা বলা হচ্ছে কত? 1,500 থেকে 4,000 মিটার মতো কিন্তু উচ্চতা এই অঞ্চলের পাহাড়গুলির। ক্লিয়ার? তারপরে দেখো এই অঞ্চলে পাটকই, লুসাই, নাগা, মিশমি, মিকির, কোহিমা, বরাইল প্রভৃতি পর্বত কিন্তু অবস্থিত এই অংশে। তারপরে দেখো বলা হচ্ছে উত্তর পূর্ব উচ্চভূমির সর্বোচ্চ শিখরটি হলো, শৃঙ্গটি হলো কি হচ্ছে অরুণাচল প্রদেশের মিশমি পর্বতের মিশমি পর্বতের দাফাবুম, যেটা হচ্ছে কি সমগ্র উত্তর পূর্ব অঞ্চলের সর্বোচ্চ শিখর। কত মিটার উচ্চতা? এটা হচ্ছে 4,579 মিটার উচ্চ,
যেটা কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত মিশমি পর্বতের একটি অংশ, যেটা এই সমগ্র উত্তর পূর্বের যে উচ্চভূমি তার উচ্চতম শৃঙ্গ। ক্লিয়ার? তারপরে দেখো আসবো মেঘালয় মালভূমি সম্পর্কে। গারো, খাসি, জয়ন্তিয়া, মিকিরেক পাহাড়ি অঞ্চল নিয়ে মেঘালয় মালভূমি গঠিত। মেঘালয় বা শিলং মালভূমি গঠিত হয়েছে। ক্লিয়ার? এই মেঘালয় বা শিলং মালভূমি এটা কি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি? ব্যবচ্ছিন্ন মালভূমি। ক্লিয়ার? তারপরে দেখো বলা হচ্ছে সমগ্র মেঘালয় মালভূমির সর্বোচ্চ শিখর কি? সমগ্র মেঘালয় মালভূমির সর্বোচ্চ শিখর হচ্ছে শিলং পাহাড়ের শিলং। শিলং পাহাড়ের শিলং হচ্ছে সমগ্র মেঘালয় মালভূমির সর্বোচ্চ শিখর। উচ্চতা কত? 1961 মিটার হচ্ছে উচ্চ বিশিষ্ট। ক্লিয়ার? তারপরে দেখো বলা হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শিখর হচ্ছে নকরেক। গারো পাহাড়ের সর্বোচ্চ শিখর হচ্ছে নকরেক, উচ্চতায় 1412 মিটার মতো কিন্তু উচ্চতা বিশিষ্ট এই নকরেক পাহাড়টি। ক্লিয়ার? তারপরে দেখো আমরা এখান থেকে প্রশ্নোত্তর সেশনে আসবো। বেশি ডিটেলসে আর যাওয়া যাবে না, কারণ স্বল্প সময় আমার হাতে। এখান থেকে আমরা প্রশ্নোত্তর সেশনে আসবো, যেখানে আমরা 20টি প্রশ্ন রেখেছি এর পরবর্তী সেশন থেকে। তো সকলে দেখতে থাকো। কোন পর্বত শ্রেণীকে ধবল শীর্ষ বলা হয়? কোন পর্বত শ্রেণীকে বলা হয় ধবল শীর্ষ? সঠিক উত্তর কি হবে? লাদাখ পর্বত শ্রেণী, হিমালয় পর্বত শ্রেণী, কারাকোরাম পর্বত শ্রেণী, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর কি হবে দেখো। দেখো সঠিক উত্তর হবে কারাকোরাম পর্বত শ্রেণী। কারাকোরাম পর্বত শ্রেণীকে ধবল শীর্ষ বলা হয়। এবং এই কারাকোরাম পর্বত শ্রেণীকে ধবল শীর্ষ কেন বলা হয়? কারণ ধবল শীর্ষ বলার পিছনে কারাকোরাম পর্বত শ্রেণী কারণ হচ্ছে এই পর্বত শ্রেণীতে সবসময় কি, সবসময় সাদা সাদা যে তুষার দেখা যায় কিন্তু এই পর্বত শ্রেণীর শৃঙ্গগুলির মাথায়। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ কি? গডইনস্টিন বা K2 হচ্ছে এই পর্বত শ্রেণীর সর্বোচ্চ শিখর, কারাকোরাম পর্বত শ্রেণী। এবং এই কারাকোরাম পর্বত শ্রেণীকে আরেকটি অপর নামে ডাকা হয়, সেটি হচ্ছে কি কৃষ্ণগিরি পর্বত শ্রেণী। কৃষ্ণগিরি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে, সকলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। তারপরে দেখো আসবো পৃথিবীর সবচেয়ে নবীনতম ভঙ্গিল পর্বতটি হলো কোনটি? পৃথিবীর সবচেয়ে নবীনতম ভঙ্গিল পর্বত কোনটি? সঠিক উত্তর কি হবে? হিমালয় পর্বত হচ্ছে সবচেয়ে নবীনতম ভঙ্গিল পর্বত। ক্লিয়ার? অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শিখরটি হলো কি? অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শিখরটি হলো কি? অরুণাচল হিমালয় কোনটি? দেখো হিমালয়ের যে আমরা দৈর্ঘ্য বরাবর ভাগ করলাম, দৈর্ঘ্য বরাবর, সেই ভাগের মধ্যে সবচেয়ে পূর্ব হিমালয় যে ভাগটি ছিল তার একটি হচ্ছে ভাগ, সেটি হচ্ছে অরুণাচল হিমালয়, যেটা সমগ্র হিমালয়ের দৈর্ঘ্য বরাবর ভাগের সবচেয়ে পূর্বে অবস্থিত। কি সবচেয়ে পূর্বে অবস্থিত কোন ভাগটি? সেটি হচ্ছে অরুণাচল হিমালয়। যার সর্বোচ্চ শিখর কি? যার সর্বোচ্চ শিখরটি হচ্ছে নামচা বারোয়া, কিন্তু তার সর্বোচ্চ শিখর কত উচ্চতা বিশিষ্ট? 7765 মিটার উচ্চতা বিশিষ্ট, কিন্তু 65 মিটার। ক্লিয়ার? পরে দেখো হিমালয়ের কোন অংশে নৈনিতাল ভীমতাল হ্রদগুলি অবস্থিত? তো দেখো কোন অংশে অবস্থিত নৈনিতাল ভীমতাল হ্রদগুলি? সঠিক উত্তর কি হবে? তাল আসলে কি? দেখো হিমালয়ের কুমায়ুন হিমালয়, সঠিক উত্তর হবে কুমায়ুন হিমালয় বা উত্তরাখণ্ড হিমালয়ের যে অংশ, সেই অংশে সৃষ্ট হ্রদগুলিকে কি হ্রদ? সেগুলি মনে রাখবে হিমবহ সৃষ্ট হ্রদ। হিমবহ সৃষ্ট হ্রদ। এই হিমবহ সৃষ্ট হ্রদগুলিকে ক্লাসের মধ্যে আছি, 15 মিনিট লাগবে, আমি যাচ্ছি। ক্লাস করছি, 15 মিনিট লাগবে। আচ্ছা, তো এই হিমবহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয়? হিমবহ সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় কি? তাল। এই হ্রদগুলিকে বলা হয় তাল। তো কি কি তাল এখানে অবস্থিত? ভীমতাল, সাততাল, নৈনিতাল প্রভৃতি তাল কিন্তু এখানে অবস্থিত। তারপরে দেখো হিমালয়ের কোন অংশটি সবচেয়ে উচ্চতম? হিমালয়ের কোন অংশটি সবচেয়ে উচ্চতম? তো দেখো আমি আলোচনা করলাম যখন হিমালয়ের প্রস্থ বরাবর যখন ভাগ আলোচনা করলাম, প্রস্থ বরাবর 4টি ভাগ, ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয়, তারপরে হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। এর মধ্যে সর্বোচ্চ ভাগ কোনটি? সেটি হচ্ছে কোনটি? যার দেখো আমি এখানে প্রথমে বলি তেথিস হিমালয়, যেটি যার গড় উচ্চতা হচ্ছে কত? 3000 থেকে 5000 মিটার হচ্ছে গড় উচ্চতা। আর হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা হচ্ছে কত?
6000 মিটার হচ্ছে হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা, এবং হিমাচল হিমালয়ের 4500 মিটার মতো প্রভৃতি কিন্তু গড় উচ্চতা। এই হিসাবে কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি উচ্চ যেটি সেটি হচ্ছে হিমাদ্রি হিমালয়, যে এই অংশে কিন্তু মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা এবং অন্নপূর্ণা, মাকালি, কেদারনাথ প্রভৃতি কিন্তু অবস্থিত এই অংশে। ক্লিয়ার? ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যানটি হিমালয়ের কোন অংশে অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার যে উদ্যান, পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান বলা হয় তাকে, যেটি সেটি কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে তো অবস্থিত ভ্যালি অফ ফ্লাওয়ার। তো সঠিক উত্তর হবে কোন হিমালয়ের অন্তর্গত? এটি কিন্তু পশ্চিম হিমালয়ের কিন্তু অন্তর্গত, পশ্চিম হিমালয়ের অন্তর্গত। ক্লিয়ার? পশ্চিম হিমালয় বলতে এটা কিন্তু উত্তরাখণ্ডে, যেহেতু সেটা হচ্ছে পশ্চিম হিমালয় বা কুমায়ুন হিমালয়ের কিন্তু অন্তর্গত। কোন হিমালয়ের উত্তরে সৃষ্ট উপত্যকাগুলি দুন নামে পরিচিত? উপত্যকাগুলিকে দুন বলা হয় কোন অঞ্চলে সৃষ্ট, বা কোন হিমালয়ের উত্তরে সৃষ্ট উপত্যকাগুলিকে দুন বলা হয়? সঠিক উত্তর কি হবে? সকলে জানো তো যে শিবালিক হিমালয়ের সৃষ্ট উপত্যকায় সৃষ্ট উপত্যকাগুলিকে কি বলা হয়? দুন বলা হয়ে থাকে। কিছু দুন এখানে দাম কি? দেরাদুন বলা হয়। দেরাদুন আমি পরে কিন্তু এই দুন বা উপত্যকা সম্পর্কে পরে আলোচনায় আসছি। তারপরে দেখো সিয়াচেন হিমাবহ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সিয়াচেন হিমাবহ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সঠিক উত্তর করো সকলে। সিয়াচেন হিমাবহ কোন শ্রেণীর অন্তর্গত? সিয়াচেন হিমাবহ হচ্ছে, মনে রাখবে, ভারতের দীর্ঘতম বা বৃহত্তম হিমবাহ। কোন এতে অবস্থিত? কোন পর্বত শ্রেণীতে? সঠিক উত্তর হবে কারাকোরাম পর্বত শ্রেণীর কিন্তু অন্তর্গত এই হিমবাহটি। ক্লিয়ার? পরে দেখো বানিহাল পাস কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? বানিহাল পাস কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? দেখো এই পাস সম্পর্কে আমাদের পড়তে হবে। বানিহাল পাস, তারপরে হচ্ছে কি কারাকোরাম পাস, তারপরে হচ্ছে তোমার পীর পাঞ্জাল পাস, তারপরে হচ্ছে খারদুংলা পাস প্রভৃতি কিন্তু পাস আছে, যেগুলি আমাদের জানতে হবে। জলিলা পাস, তারপরে নাথুলা পাস প্রভৃতি। তো বানিহাল পাস যেটা, সেটার অপর নাম মনে রাখবে জহর টানেল। কি বলা হচ্ছে? জহর টানেল। এই জহর টানেল হচ্ছে ভারতের বৃহত্তম টানেল সড়ক যেটি, সেটা হচ্ছে এই জহর টানেল বা বানিহাল পাস। তো এটি অবস্থিত জম্মু ও কাশ্মীর কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। ক্লিয়ার? আলমোড়া শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত? আলমোড়া শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? আলমোড়া কোন রাজ্যে অবস্থিত? বিভিন্ন শৈল শহর মুসৌরি, ঋষিকেশ, গ্যাংটক প্রভৃতি কোন রাজ্যে অবস্থিত? তারপর মৌসিনরাম প্রভৃতি আমাদের মনে রাখতে হবে, ধর্মশালা। তো আলমোড়া শৈল শহরটি কোথায় অবস্থিত? এটা অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত এই আলমোড়া শৈল শহরটি। আর কি কি আছে উত্তরাখণ্ড রাজ্যে? মুসৌরি আছে, মুসৌরি খুবই একটি কি পর্যটন কেন্দ্র মুসৌরি। তারপরে আছে তোমার উত্তরাখণ্ডে ঋষিকেশ প্রভৃতি অবস্থিত। ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে আসবো। দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে শ্রীনগর ও লেকে সংযোগ করে কোন গিরিপথটি? কোন গিরিপথটি শ্রীনগর ও লে এই দুটি শহরকে কি করে? সংযোগ করে। কি হবে? এই দুটি স্থানকে সংযোগ করে কোনটি? সঠিক উত্তর হবে কোনটি? জলিলা পাস। জলিলা পাস হচ্ছে এই দুটি অঞ্চল, শ্রীনগর ও লে এই দুটি অঞ্চলকে কিন্তু কি করে? সংযুক্ত করে। খারদুংলা পাস মনে রাখবে কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীরে অবস্থিত। জলিলা পাস যেটাও জম্মু ও কাশ্মীরে অবস্থিত। খারদুংলা পাস হচ্ছে কি পৃথিবীর সর্বোচ্চ মোটর বাইক চলাচলকারী কি যে গিরিপথ, সেটা হচ্ছে এই খারদুংলা পাস। আর নাথুলা পাস যেটা অবস্থিত সিকিম রাজ্যে অবস্থিত। এবং এই নাথুলা পাসটি কি করে? নাথুলা পাসটি ভারত এবং তিব্বতের মধ্যে কিন্তু সংযোগ সাধন করে। আর পীর পাঞ্জাল পাস যেটি, সেটি মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে,
ও শ্রীনগরের মধ্যে কিন্তু সংযোগ সাধন করে। ক্লিয়ার? পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মধ্যে কোন উপত্যকাটি অবস্থিত? কোন উপত্যকাটি পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মধ্যে অবস্থিত? পীরপাঞ্জাল মনে রাখবে, পীরপাঞ্জাল হচ্ছে কোথায় অবস্থিত? পীরপাঞ্জাল হচ্ছে আমাদের পশ্চিম হিমালয় বা কাশ্মীর হিমালয়ের মধ্যে কিন্তু অবস্থিত পীরপাঞ্জালটি। এবং এই উচ্চ হিমালয় বলতে এখানে বোঝানো হয়েছে ওই কাশ্মীর হিমালয়কে কিন্তু বোঝানো হয়েছে। এই কাশ্মীর হিমালয়ে অবস্থিত কোনটি? সঠিক উত্তর হবে কাশ্মীর উপত্যকা অবস্থিত, যেটাকে কি বলা হয়? ভূস্বর্গ বলা হয়। ভূস্বর্গ বলা হয় কোনটিকে? এই 1 মিনিট। তো পীরপাঞ্জাল ও পীরপাঞ্জাল এবং উচ্চ হিমালয়ের মধ্যে অবস্থিত কাশ্মীর উপত্যকা। এছাড়া বিভিন্ন উপত্যকা, কুলু উপত্যকা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশে অবস্থিত। তারপরে হচ্ছে তোমার চুম্বি উপত্যকা, যেটা অবস্থিত কোথায়? সিকিমে অবস্থিত, সিকিম রাজ্যে অবস্থিত। কাংলা উপত্যকা, যেটা হচ্ছে কোথায় অবস্থিত? কাংলা উপত্যকা অবস্থিত, এটাও কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত কাংলা উপত্যকা। কাংলা ভ্যালি। নাগা পর্বতের সর্বোচ্চ শিখরটি হলো কি? নাগা পর্বতের সর্বোচ্চ শিখর কোনটি? নাগা পর্বতের সর্বোচ্চ শিখর কোনটি? সঠিক উত্তর করো। দাফাবুম, সরামতি, জাফাবু নাকি নকরেক? দেখো, দাফাবুম আমি বলেছিলাম যে এটা হচ্ছে কোন পর্বতের সর্বোচ্চ শিখর? মিশমি। মিশমি পর্বতের সর্বোচ্চ শিখর, যেটা সমগ্র উত্তর পূর্ব অংশের উচ্চভূমি অংশের সর্বোচ্চ শিখর। সরামতি কোন অংশের সর্বোচ্চ শিখর? সেটা হবে নাগা পর্বতের সর্বোচ্চ শিখর হচ্ছে সরাবতী, এবং নাগাল্যান্ডের সর্বোচ্চ শিখর কিন্তু এটা। জাপাবো, যেটা হচ্ছে কোথাকার সর্বোচ্চ শিখর? সঠিক উত্তর হবে কোথাকার? কোহিমা পর্বতের, কিন্তু নাগাল্যান্ডের। ক্লিয়ার? নাগাল্যান্ডের কিন্তু শিখর। এবং নকরেক যেটি হচ্ছে, মনে রাখবে, নকরেক হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শিখর। গারো পাহাড়ের সর্বোচ্চ শিখর হচ্ছে নকরেক, 1412 মিটার উচ্চতা বিশিষ্ট কিন্তু নকরেক পাহাড়, যেটা মেঘালয় মালভূমির অন্যতম একটি অংশ। ক্লিয়ার? মেঘালয় মালভূমি কোন মালভূমির ব্যবচ্ছিন্ন অংশ? আমি প্রথমেই বললাম মেঘালয় মালভূমি একটি কি ব্যবচ্ছিন্ন মালভূমি। এটি কোন মালভূমির ব্যবচ্ছিন্ন অংশ? সঠিক উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমির কিন্তু ব্যবচ্ছিন্ন অংশ এই মেঘালয় মালভূমিটি। ক্লিয়ার? পরের প্রশ্নে আসবো। দেখো, জাসকর শৈলশিরা কোন শ্রেণীর অন্তর্গত? জাসকর শৈলশিরাটি হিমালয়ের কোন শ্রেণীর অন্তর্গত? সঠিক উত্তর কি হবে? জাসকর শৈলশিরা তেটিস হিমালয়ের মধ্যেই তো অবস্থিত। সঠিক উত্তর কি হবে? ট্রান্স হিমালয় বা তেটিস হিমালয়ের কিন্তু অন্তর্গত জাসকর শৈলশিরা। দ্য ওয়ে অফ সলিউশনের 20টি প্র্যাকটিস সেট তুমি যদি এখনো ডাউনলোড না করে থাকো, অবশ্যই ডাউনলোড করে নেবে। ইবুক আকারে তোমাদের প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু তোমরা এমসিকিউ ভিত্তিক প্রশ্ন পেয়ে যাবে এবং তার সঙ্গে উত্তরপত্রও পেয়ে যাবে। আর তোমাদের প্র্যাকটিস করার জন্য আরও বিভিন্ন কিন্তু প্রশ্ন, 500টি লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু দেওয়া আছে। কমেন্টে লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করবে। প্রশ্নে আসবো। দেখো, 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন নদীটি হিমালয় থেকেও পুরনো? কোন নদীটি হিমালয়ের থেকেও পুরনো? সঠিক উত্তর কি হবে? হিমালয়ের থেকে প্রাচীন কোন নদীটি? সঠিক উত্তর হবে শতদ্রু নদী কিন্তু হিমালয়ের থেকেও প্রাচীন নদী। শতদ্রু এবং ব্রহ্মপুত্র নদী, এই দুটি নদীকে বলা হয় যে হিমালয়ের থেকেও প্রাচীন নদী। ক্লিয়ার? ভারতের উচ্চতম মালভূমি কোনটি? ভারতের উচ্চতম মালভূমি কোনটি? মেঘালয় মালভূমি, লাদাখ মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি নাকি ছোটনাগপুর মালভূমি? সঠিক উত্তর কি হবে? ভারতের উচ্চতম মালভূমি সেটি কোনটি? লাদাখ মালভূমি হচ্ছে ভারতের উচ্চতম মালভূমি। গড় উচ্চতা কিন্তু সবচেয়ে বেশি লাদাখ মালভূমি। গঙ্গোত্রী হিমবাহ কোন হিমালয়ের অন্তর্গত? গঙ্গোত্রী হিমবাহ কোন হিমালয়ের অন্তর্গত? গঙ্গোত্রী, যমুনেত্রী, এই দুটি হিমবাহ কোন শ্রেণীর অন্তর্গত? সঠিক উত্তর হবে কুমায়ুন হিমালয়ের কিন্তু অন্তর্গত এই হিমবাহ দুটি। ক্লিয়ার? পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ যেটি, সেটি হচ্ছে কোনটি? সেটি হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, যেটা কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত এবং হিমালয় পর্বত শ্রেণীর অংশ। তারপরে দেখো, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম যেটি, সেটি হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণী। গডউইন অস্টিন বা K2 হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম যেটি, সেটা হচ্ছে কোনটি? সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা,
যেটা হিমালয়ের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং যে আমাদের ভারতে অবস্থিত শৃঙ্গগুলির মধ্যেও কিন্তু দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? 8,598 মিটার কিন্তু উচ্চতা বিশিষ্ট। ক্লিয়ার? মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। লাহুল উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? লাহুল উপত্যকাটি কোন রাজ্যে অবস্থিত? আজকের সেশনের শেষ প্রশ্ন, লাহুল উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত। এই ছিল তোমাদের সঙ্গে আজকের ভূপ্রকৃতির ক্লাসের ভারতের ভূপ্রকৃতি ক্লাসের প্রথম পার্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি, আর তোমাদের বোঝাতে পেরেছি আমি স্বল্প সময়ের মাধ্যমে। 30 মিনিট আমার সময় থাকে, তো এই সময়ের মধ্যে আমি যতটুকু পারি তোমাদের দ্রুত করানোর চেষ্টা করেছি। তো অবশ্যই তোমরা আশা করি উপভোগ করেছো ক্লাসটি। থ্যাংক ইউ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে ভালো থাকবে।